নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলার আরও একটা কথা হোকের অনুষ্ঠানে, আরও একটা নতুন এপিসোডে, আরও কিছু নতুন কথা নিয়ে আপনাদের সকলকে স্বাগত। কথা হোকের এই বিশেষ এপিসোডে আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী, আর আমার সঙ্গে রয়েছেন একদমই তাই, স্বর্ণালীর সাথে রয়েছি আমি অনুপম। অনুপম, আজকে যে টপিকে আমরা আলোচনা করতে চলেছি, মানে কথা হবে আমাদের যে টপিকে, যে বিষয়ে, তা হচ্ছে রাজ্য সঙ্গীত। যদিও রাজ্য সঙ্গীত বলার সঙ্গে সঙ্গে অদ্ভুত রকমভাবে বিতর্ক চলে আসছে, এবং সেটা প্রথম দিন থেকে। একদমই তাই, প্রথম দিন থেকে এর বিতর্ক তৈরি হয়েছে। এই রাজ্য সঙ্গীত রাজ্যের মানুষ কতটা মানবে, কতটা মানবে না, কি তাই তো? একদমই তাই। শুধুমাত্র তাই নয়, রাজ্য সঙ্গীত তো গর্বের বিষয়। প্রত্যেকটা রাজ্য, অনেক রাজ্যেরই রাজ্য সঙ্গীত রয়েছে, নিজস্ব সঙ্গীত রয়েছে, থিম রয়েছে। এক্ষেত্রে বিতর্ক কেন? কারণ ওই যে রাজ্য সঙ্গীতের মাঝখানে কখনো জাতীয় ঢুকে পড়া, কখনো বা রবীন্দ্রনাথের গানের শব্দে কাটাছেঁড়া, কখনো বা মিটিং, কে থাকছেন কে থাকছেন না, সব কিছু মিলে একটা প্রথম দিন থেকেই বিতর্ক চলছে। এবার একটা শ্রেণী বলতেই পারেন যে আমার রাজ্য, আমার রাজ্যের সঙ্গীত, সেখানে বিতর্ক, সবটাই তো আমাদের নিজস্ব ব্যাপার, এই নিয়ে আলোচনার কি আছে। কিন্তু অন্য একটা পক্ষ রয়েছে অনুপম, একদম, তারা বলছেন যে আসলে এই রাজ্য সঙ্গীতের আড়ালে চলছে একটা বিচ্ছিন্নতাবাদের আগুনে ঘি ঢালার কাজ ক্রমশ। আমার রাজ্য, আলাদা প্রধান, আলাদা সব কিছু, তার আইডেন্টিটি, তার লোগো। সত্যি কি তাই? কি মনে হয় অনুপম? একদমই তাই। মানে এই বিতর্কটা তৈরি হয়েছে, যিনি তৈরি করেছেন তিনি অবশ্যই তার মঞ্চের বক্তব্য আমরা দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম এই বিতর্কের সূত্রপাত বলা চলে, তার যে গানটা যখন গাওয়া হয়। কিন্তু বিরোধীদের অবস্থান কি, বিরোধীরা কি বলছিল এই বিষয় নিয়ে, প্রথম দিন থেকে আমরা দেখছিলাম বিরোধীরা একেবারে তীরে ফুরে নেমেছে, যেটাকে জাতীয় সঙ্গীত অবমাননা করা হচ্ছে। রাজ্যের আবার আলাদা সঙ্গীত কি? রাজ্যের জন্য, গোটা দেশের জন্য তো সঙ্গীত রয়েছে। ফলে একটা বিষয় খুব স্পষ্ট হচ্ছে যে এই সঙ্গীতকে ঘিরে যখন প্রথম দিন থেকে বিতর্ক তৈরি হয়েছে, আর আজকের এই বিতর্কের আমরা কিছুটা শোনার চেষ্টা করব যারা আমাদের সাথে থাকবেন। স্বর্ণালী, যে আসলে এই বিতর্ক সত্যি প্রয়োজনীয় ছিল নাকি সত্যি মনে হচ্ছে অহেতুক, এটার কোনো দরকার নেই, রাজ্য সঙ্গীতে বিতর্ক কেন হবে, সেই নিয়েই কথা হোক না আজ। এই কথা হোকের মঞ্চে যারা এই বিষয় নিয়ে আলোচনা করতে, কথা বলতে আমাদের সঙ্গে থাকছেন অনুপম, এক এক করে ডেকে নিই। প্রথমে যারা মনে করছেন যে নিজের একান্তভাবে এটা রাজ্যের নিজস্ব বিষয়, এখানে বিতর্কের কোনো অবকাশ নেই, এই রাজ্য সঙ্গীত নিজস্ব বিষয়, রাজ্য সঙ্গীতের বিতর্ক এটাও রাজ্যের নিজের ব্যাপার, তারা কারা অনুপম? একদমই তাই, যারা পক্ষে কথা বলবেন তারা আমাদের সাথে আজকে রয়েছেন। আমি এক এক করে ডেকে নেব। প্রথমে ডাকবো অর্ণব সাহা, অধ্যাপক, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এরপরে ডাকবো ডক্টর অরিন্দম বিশ্বাস, তিনি চিকিৎসক, অত্যন্ত নামকরা চিকিৎসক। অরিন্দম বাবুকেও ডাকবো আজকের আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। সাথে থাকবেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী, অত্যন্ত পরিচিত মুখ অনির্বাণ বাবু, দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্ন শোতে আসেন। আমরা তিনজনকেই আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করব। তো যারা মনে করছেন যে হ্যাঁ, এর মধ্যে একটা বিচ্ছিন্নতাবাদের সুরসুরি রয়েছে, বিভিন্ন সময় জাতীয় সঙ্গীতকে অবমাননার বিষয় রয়েছে, এবং একই সঙ্গে প্রত্যেক ক্ষেত্রে দেশ থেকে আলাদা এই মানসিকতার একটা ভিত রয়েছে, কোথাও কাজ করছে সেটা সক্রিয়ভাবে, তারা কারা? বিভিন্ন সময় এদের বক্তব্য অবশ্য আমরা পেয়েছি, কিন্তু আজকে কথা হোকের মঞ্চে আরও বেশি যুক্তি দিয়ে তাদের বক্তব্য শুনব। প্রথমেই ডেকে নেব আমি রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়কে। জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তো বটেই, তার সঙ্গে দীর্ঘদিনের সাংবাদিক রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা মেজর ঋত্বিক পাল। মেজর পালকেও ডেকে নেব আমাদের মঞ্চে, কথা হোকের মঞ্চে। দেশ যেখানে চলে আসছে, দেশের জাতীয় সঙ্গীতের বিষয়টাও ঘটনাচক্রে রাজ্য সঙ্গীতের সঙ্গে জুড়ে গিয়েছে, কারণ কোথাও তো কোনো কম্পিটিশন নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মেজর ঋত্বিক পাল, যিনি দীর্ঘদিন দেশের সেবা করেছেন, তার চোখে বিষয়টা ঠিক কীভাবে ধরা পড়ছে। আর অবশ্যই অভিনেতা রুদ্রনীল ঘোষ শুধুমাত্র অভিনেতা নন, একই সঙ্গে রাজনীতির আঙিনায় একটা অত্যন্ত জনপ্রিয় চেহারা। সাম্প্রতিক সময় হেন কোনো ইস্যু নেই, বিতর্কর জায়গা নেই যেখানে রুদ্রনীল শুধুমাত্র কথা বলে নয়, তার কবিতাতেও অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছেন। অর্ণব সাহা, অধ্যাপক, তিনি আজকের পক্ষে নিয়ে কথা বলবেন রাজ্যের এই সঙ্গীত নিয়ে, তার বক্তব্য, এবং অবশ্যই সারাশি আক্রমণের অপেক্ষা তো আমাদের থাকলে। ধন্যবাদ আর বাংলা, শুভ সন্ধ্যা। আজকে যে প্রস্তাব নিয়ে আমরা আলোচনা করতে এসেছি, রাজ্য সঙ্গীত রাজ্যের গর্ব না বিচ্ছিন্নতাবাদের আগুনে ঘি, আমি প্রথমেই বিচ্ছিন্নতাবাদের আগুনে ঘি এই কথাটাকে আমি অপোজ করছি। কোনোভাবেই বিচ্ছিন্নতাবাদের কোনো প্রশ্ন নয়। আমরা ইতিহাসগতভাবে জানি, এবং স্বর্ণালী যখন শুরু করলেন আজকের শো, তিনি খুব পরিষ্কার করেই বললেন যে রাজ্য বলতে শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের একাধিক রাজ্যে নিজস্ব রাজ্য সঙ্গীত রয়েছে,
তামিলনাড়ুতে আছে, কর্ণাটকে আছে, মহারাষ্ট্রে রয়েছে, এবং রাজ্য পতাকা 1970 সাল থেকে তামিলনাড়ুর নিজস্ব রাজ্য পতাকা রয়েছে। তাতে কোথাও ভারতবর্ষের সার্বভৌমত্ব বা ভারতবর্ষের যে শাসন, সেই শাসনের বিরোধিতা কোথাও করা হয়নি। আসলে এই যে নিজস্ব একটা সঙ্গীত বা নিজস্ব একটা পতাকা তৈরি করার যে ভাবনা, এই ভাবনার পিছনে যেটা রয়েছে, তামিলনাড়ুতে রয়েছে তামিল অস্মিতা, মহারাষ্ট্রে রয়েছে মারাঠি অস্মিতা, এবং মারাঠি অস্মিতার পক্ষে যিনি সবচেয়ে বেশি করে সওয়াল করেছিলেন, সোচ্চার হয়েছিলেন, তিনি বাবাসাহেব ঠাকরে, যিনি দীর্ঘদিন পর্যন্ত বিজেপি এবং সংঘ পরিবারের যথেষ্ট ঘনিষ্ঠ ছিলেন। ইদানিং হয়তো তার মধ্যে একটা স্প্লিট হয়েছে, একটা অংশ চলে এসেছেন বিজেপির সঙ্গে, একটা অংশ বাইরে চলে গিয়েছেন। কেন এটা হচ্ছে? তার কারণটা হচ্ছে এই যে যদি আপনি গোটা পৃথিবী জুড়েই, শুধু ভারতবর্ষ বলবো না, গোটা পৃথিবী জুড়েই আমরা যদি আজকে লক্ষ্য করি, বিগত 3 দশকের যে রাজনৈতিক পরিক্রমা বা যে প্রবাহ চলছে, সেখানে আজকে সবচেয়ে বেশি করে যে জিনিসটা জায়গা পাচ্ছে সেটা হচ্ছে জাতিগত আত্মপরিচিতি রাজনীতি বা আইডেন্টিটি পলিটিক্স। এই আইডেন্টিটি পলিটিক্স এই কারণেই হচ্ছে, যখন কোনো একটি জাতি অপেক্ষাকৃত বড় কোনো একটা জাতি বা অপেক্ষাকৃত বড় কোনো একটা অর্থনৈতিক শক্তি, রাজনৈতিক শক্তির দ্বারা একটু একটু করে কোণঠাসা হতে শুরু করে, তখন তার মধ্যে দেয়ালে পিঠ থেকে যাওয়া এবং সেখান থেকে ঘুরে দাঁড়ানো তার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। সেটা একটা দেশের ক্ষেত্রেও তৈরি হতে পারে, যেমন আমরা জানি যে যুগোস্লাভিয়া যখন ভেঙে গিয়ে যখন 4-5টা টুকরো হয়ে যায়, প্রত্যেকটা আলাদা আলাদা টুকরোর একটা করে জাতিগত অস্মিতা তৈরি হয়েছিল, এবং সেটা পূর্ব ইউরোপের অনেকগুলো নতুন দেশের ক্ষেত্রেই সত্যি। সেখানেও কিন্তু সেগুলো তৈরি হয়েছিল, সোভিয়েত ইউনিয়ন সেগুলোকে চেপে রেখেছিল, তাদের জাতিসত্তাকে চেপে রেখেছিল। এবং এই যে একটা আধিপত্যবাদ, ওরা বারবার করে বলেন যে হিন্দি হবে হচ্ছে একটা এমন ভাষা যে ভাষা সকলকে মানতে হবে। সবচেয়ে বেশি করে প্রতিবাদ কোথা থেকে এসেছিল? এই 2019 সালে যখন নতুন করে বিজেপি সরকার এলো, তখন যখন নতুন করে এই হিন্দি আধিপত্য চাপিয়ে দেওয়ার চেষ্টাটা হয়েছিল, প্রথম প্রতিবাদ এসেছিল তামিলনাড়ু থেকে। তামিলনাড়ুতে যে তামিল অস্মিতা, সেই তামিল অস্মিতাকে কিন্তু অস্বীকার করতে পারেনি কেউ, এবং সেই সময় এনসিআর কি যে সমস্ত ফতোয়াগুলো দিচ্ছিল সেগুলো উইথড্র করে নিতে বাধ্য হয়েছিল। কোনো একটা জায়গা থেকে বাংলা আজকে সেই রকমভাবেই কোণঠাসা হতে চলেছে। তার কারণ ওই যে বাইরে থেকে বর্গী আসে নিয়ম করে প্রতি মাসে, অর্থাৎ বাইরে থেকে আধিপত্যবাদ চাপিয়ে দেওয়া, একটা নতুন সংস্কৃতি চাপিয়ে দেওয়া, যেটা বাঙালির সংস্কৃতি নয়, সেই আতঙ্ক, সেই ভয় কোথাও একটা কাজ করছে। তার সঙ্গে সঙ্গে বাঙালি অস্মিতাকে জাগিয়ে তোলার একটা ভাবনাও কাজ করছে। এই ভাবনা কিন্তু শুধু রাজ্য সরকার করছেন না, বহু মানুষের মধ্যে এই ভাবনাটা বিভিন্ন ফর্মে আছে। হয়তো আজকে আপনি এই কথাটা একটা শোতে বলছেন এরকম করে, কিন্তু এই ভাবনাটা রয়েছে। কিন্তু আমি একটা কথা বলে শেষ করতে চাই, এর সঙ্গে বিচ্ছিন্নতাবাদের কোনো সম্পর্ক নেই। কোনো এরকম ন্যারেটিভ তৈরি হয়নি যেখানে বিচ্ছিন্নতাবাদের কথা বলা হয়েছে, না সরকারি স্তরে না বেসরকারি স্তরে কেউ কখনো বিচ্ছিন্নতাবাদের কথা বলেননি। বিচ্ছিন্নতাবাদের কোনো ন্যারেটিভ নেই। আমার মনে হয় এটা খানিকটা আরোপিত, জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। এ পক্ষ থেকে রুদ্রনীল ঘোষ, যিনি কার্যত আন্দোলনের ডাক দিয়েছিলেন বা নেমে পড়েছিলেন, রুদ্রনীলকে আমি ডেকে নেব পোডিয়ামে। রুদ্রনীল, রাজ্য সঙ্গীতে বিতর্কের যে জায়গাটা তৈরি হয়েছে, সেটা কি সত্যি সত্যি নিজস্ব বিষয়, রাজ্যের গর্বের বিষয়, নাকি মনে হয়েছে বিচ্ছিন্নতাবাদের আগুনে ঘি? শুভ সন্ধ্যা। যারা উপস্থিত রয়েছেন পক্ষে এবং বিপক্ষে, প্রত্যেককেই শুভেচ্ছা এবং অভিনন্দন। রাজ্য সঙ্গীত নিয়ে আপত্তি কেউ জানাচ্ছে না, রাজ্যের নিজস্ব রাজ্য সঙ্গীত থাকতেই পারে, কিন্তু আনা হলো কেন? হঠাৎ করে কোন সময় তোলা হলো? যদি আমরা খুব ভালো করে তাকাই, যারা আমাদের দর্শক রয়েছেন, যারা নিরপেক্ষ, তারা বোধহয় খুব ভালো করেই অনুধাবন করেছেন ঠিক যে সময় কেন্দ্র এবং রাজ্যের সংঘাত তুঙ্গে রাজ্য সরকার তুলতে চাইছে, তারা যখন এই যে গানকে তারা নিয়ে এসেছে, গানের লাইনগুলো যদি শোনেন তো তাহলে বোধহয় বুঝে উঠতে পারা যাবে যে প্রথমেই একে তো শব্দটা চেঞ্জ করে দেওয়া হলো, রবীন্দ্রনাথের ওপরে সব চুরি হয়ে যাচ্ছে বাংলা, এবং সরকারিভাবে যে চুরিটা হলো সেই চুরিটা হচ্ছে এখানে যারা যারা পক্ষে কথা বলছেন, যারা রাজনৈতিকভাবে সক্রিয়ভাবে শাসক দলের সঙ্গে ঘোরেন না, আমি তাদেরকে বলবো একটুখানি ভাবতে দেখবেন, হয়তো আপনাদের কথাবার্তাগুলো হয়তো একটুখানি পাল্টে যাবে যা বলছেন। যে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যা লিখেছিলেন, সেই লাইনে বাংলার মাটি বাংলার জল, এই গানটিতে লাইনগুলোকে পরিবর্তন করে দেওয়া হলো। আমি জানি না, ডেফিনেটলি সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি কবিতা বিতান লিখতে পারেন, এবার গীতবিতানের রচয়িতাকে তিনি চ্যালেঞ্জও করতে পারেন, তার থেকে তিনি বড় লিখিয়ে বলে তার পারিষদ বা তারা মিলে তারা যেটা করলেন,
বাঙালির শব্দটাকে কেটে দিয়ে যেখানে বাংলার অস্মিতা নিয়ে কথা হচ্ছে, অবশ্যই আমরা সেই অস্মিতাকে সম্মান করি এবং তা রয়েই যাবে চিরকাল। কিন্তু বাঙালির মিলেই তো বাংলাটা তৈরি হয়েছে, সেখানে বাঙালির শব্দগুলোকে কেটে দেওয়া হলো এবং খুব অদ্ভুত রকমভাবে সেই গান 5 তারিখে ফিল্ম ফেস্টিভ্যালের ওপেনিং মঞ্চে বেশ কিছু শিল্পীদের সঙ্গে নিয়ে গাইলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এবং যেটা খুব ভয়াবহ যে সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরে কলম চালিয়ে ভুল গান তারা গাইলেন এবং আমরা সোচ্চার প্রতিবাদ করেছিলাম। রাজ্য সঙ্গীতের উপরে নয়, কেন্দ্রীয় বিরোধিতা, কেন্দ্র সরকারের বিরোধিতা। কেন্দ্র বলছে পশ্চিমবঙ্গে পরিষ্কার আমরা যে হিসেবটা চাইছি, এখানে বলছে যে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। আমরা জানি যে বাংলার মাটির কি অবস্থা রয়েছে। তো যারা এই গান আনছেন তারা বাংলার মাটিকে চোখের সামনে যারা চুরি করছে, যে শাসক দলের অনুপ্রেরণায় বড় হওয়া দুষ্কৃতীরা, তাদের দিয়ে চুরি করানো হচ্ছে, অথচ আবার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই গানকে তারা তুলে ধরছেন। আবার খুব অদ্ভুত রকমভাবে যেখানে তারা বলছেন যে বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক। এখানে পূর্ণর কথা বলা হচ্ছে, অথচ দেখতে পাওয়া যাচ্ছে যে যে লাইনগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছিল, বাংলার হাট, হাটের অবস্থা আপনারা জানেন, বাংলার ঘর, সেই ঘরের অবস্থা আপনারা জানেন যে আবাস দুর্নীতিতে কী অবস্থা হয়েছে, যাদের ঘর দরকার তাদের নেই, এবং বাংলার মাঠ, কোনো মাঠই নেই। পুকুর কাটা, মানরেগা টাকা কীভাবে চুরি হয়েছে, যারা চুরি করিয়েছে বা যারা চুরি হওয়া দেখেও মুখ বুজে প্রশাসনিকভাবে মাঠে দেখিয়ে বলা হয়েছে পুকুর কাটা হয়েছে, যারা এই প্রত্যেকটা লাইন রবীন্দ্রনাথের, প্রত্যেকটা শব্দকে যারা বিশ্বাস করেন না, এই প্রত্যেকটা শব্দ যে শাসক দল চুরি করছে, রাজ্য সরকার কোন গানের নিদান দিচ্ছেন যে গাইতে হবে, যেখানে ভাই বোনদের রাস্তায় বসিয়ে রেখে দিয়েছে। আমার মনে হয় যে তারা নিজেরাই এই গানকে বিশ্বাস করেন না। যদি অন্তর থেকে বিশ্বাস করতেন আমাদের কোনো রকম বক্তব্য থাকতো না। আমি ব্যক্তিগতভাবে এই রাজ্য সঙ্গীতের কোনো রকম বিরোধী নই, কিন্তু যারা এই রাজ্য সঙ্গীতের প্রত্যেকটা শব্দের মানেকে সম্মান করছে না, সেই শাসক দল দিয়ে তারা লুট করিয়ে যাচ্ছেন প্রত্যেকটা লাইন রবীন্দ্রনাথের শব্দের মতো, তাদের বলবো যে বিচ্ছিন্নতাবাদের জায়গা থেকে আপনারা সরে আসুন। যদি সম্মান করতে হয় অন্তরে হাত রেখে রবীন্দ্রনাথ ঠাকুরকে সিগন্যাল থেকে রাজনৈতিক কাজের মধ্যে না এনে হৃদয় দিয়ে ভালোবাসুন। সময় একদম শেষ, একদম শেষ। অনেক ধন্যবাদ রুদ্রনীল। যদিও ডিবেট আমরা ওপেন করিনি, কিন্তু অনেকক্ষণ ধরে অর্ণববাবু হাত একটা তুলে রেখেছেন। অনুপম, একবার না শুনলে খুব খুব অন্যায় হবে, কথা হবে না তাহলে আমাদের। রুদ্রনীল বাবু যে জায়গায় নিয়ে গেলেন সেটা কিন্তু আমার মনে হলো খানিকটা আজকের যে বিষয়, সেই বিষয় থেকে সরে গিয়ে খানিকটা দুর্নীতি বা এই সমস্ত দিকটায় খানিকটা নিয়ে গেলেন, এবং সেটাকে উনি বললেন যে রবীন্দ্রনাথের গান দিয়ে কি জাস্টিফাই করা যায় এই পরিস্থিতিকে, এই জায়গাটায় নিয়ে গেলেন। কিন্তু আজকে আমাদের বিতর্কটা ঠিক সেরকম নয়। এক, দুই হচ্ছে যে দুর্নীতিকে কেউ সমর্থন করছে না, দুর্নীতিকে সমর্থন করার কোনো জায়গাই নেই। আর 3 নম্বর হচ্ছে আমি এই পরিবর্তনকে সমর্থন করি না, তার কারণ যে প্রেক্ষিতে রবীন্দ্রনাথ এই গান লিখেছিলেন সেই বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষিতে যে সময়ে এই গানটা লেখা হয়েছে, আর আজকের যে প্রেক্ষিত সেই প্রেক্ষিতটা সম্পূর্ণ আলাদা, প্রথম কথা। 2 নম্বর হচ্ছে যে যদি সত্যি সত্যিই মনে করতে হয় যে বাংলা বলতে শুধুমাত্র বাঙালি বোঝায় না, আরও অনেকেই বোঝায়, এটা যদি মনে করতে হয় সেটা বলার অন্য অনেক রকম মাধ্যম আছে। পরবর্তী বক্তাকে ডাকবো অরিন্দম বিশ্বাস, ডক্টর অরিন্দম বিশ্বাস। ধন্যবাদ জানাই রিপাবলিক বাংলাকে এরকম একটা সুন্দর অনুষ্ঠান করা বা একটা বিতর্ক আয়োজন করা, যেটা নিয়ে সত্যি আলোচনার প্রয়োজন আছে। আমরা 75 বছর পেরিয়ে গেলাম বাংলায়। জাতীয় মানে রাজ্য সঙ্গীত বলে কিছু ছিল না। জাতীয় সঙ্গীত আছে, নিশ্চয়ই আছে, কিন্তু একটা কথা, এত আলোচনার তো কোনো প্রশ্নই আসে না যেখানে 13টা রাজ্য নিজের সঙ্গীত তৈরি করেছে। আজকে কর্ণাটকা দুবার করেছে। প্রথম যখন কর্ণাটকা তৈরি হয়, পরে কর্ণাটক যখন আবার দ্বিতীয়বার করে একটা তাদের নিজের রাজ্য সঙ্গীত করেছে। বিভিন্ন রাজ্যে আছে, বিভিন্ন রাজ্যের অস্মিতা একটা, সংস্কৃতি একটা, ভাবাবেগ একটা, সব জায়গায় নিজের জাতির সেই অধিকারটুকু আছে ভারতবর্ষে, কারণ ভারতবর্ষ তৈরি হয়েছে রাজ্য দিয়ে, ইউনিয়ন অফ স্টেটস, দ্যাট ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। তো এই জায়গায় এত বিতর্কের প্রশ্ন আসতে পারে না। ভুল মানে শব্দ পরিবর্তন করা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নিশ্চয়ই ভুল। হ্যাঁ, একটা রাজ্যে যেখানে 86% বাঙালি, তাদের নিজের ভাবাবেগ থাকতে পারে,
হিন্দি সাম্রাজ্যবাদ, উর্দু সাম্রাজ্যবাদ যাতে কোনোভাবে গ্রাস না করতে পারে সেই জায়গাটা স্পষ্ট করা। আমাদের বাঙালির বাংলার নিজস্ব সঙ্গীত থাকলে সেটা আমাদের গর্বের বিষয়, আমরা সেটাকে আরও মেলে ধরতে পারি, প্রত্যেকটা বাঙালির সেই ভাবাবেগে যেন আঘাত না করে। বিচ্ছিন্নবাদ একটা গান নিয়ে কি করে আমরা আলাদা হব? আমরা কি বাংলাদেশের সাথে চলে গেলাম? না আমরা বাংলাদেশের কথা মানছি, না বাংলাদেশের স্লোগান তুলছি। এটা তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই জিনিসটা 1905 লেখা, বঙ্গভঙ্গের সময়। এতদিন পেরিয়ে গেছে, আমরা কি নিজেদের কথা ভাবতে পারবো না বা বলতে পারবো না? না সেটা কি অন্যায়? এইখানে যখনই কবিতাটা আসছে তার মধ্যে রাজনীতি চলে আসছে। রাজনীতি যদি একটার পর একটা কথা বলতে হয়, যারা বলছেন মানে সেই রাজ্যগুলো কি অবস্থা, সেখানে গান গাইলে শুধু হবে না, গানের কথা বললে হবে না, নিজের অবস্থানগুলো পরিষ্কার করতে হবে। রাজনীতি থাকবে রাজনীতিতে, আমাদের সংস্কৃতি থাকবে সংস্কৃতিতে। সেইটার জন্য আমরা বাংলার মানুষ গর্বিত। আমরা নতুন একটা, নতুন বলবো না, নতুনভাবে আমরা একটা সঙ্গীত পেয়েছি, সেইটার জন্য আমরা নিশ্চয়ই বাঙালি হিসেবে আমরা গর্বিত হওয়া উচিত। এখানে কোনো সমালোচনা, এখানে রাজনীতি, এখানে বিতর্ক আসারই কথা না। ভারতবর্ষের সংস্কৃতিকে, সব রাজ্যের নিজের সংস্কৃতিকে সম্মান দেওয়া উচিত। বিচ্ছিন্নতাবাদের কোনো প্রশ্নই আসে না। এটা বাংলার সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার আরেকটা পদক্ষেপ। শাসক দলেরই আরও একটা অংশ যারা বাংলা পক্ষকে সমর্থন করছেন, তারা বলছেন যে এই বাংলা বাঙালির বাংলা, সমস্ত অবাঙালি হচ্ছে বহিরাগত এবং গুটকাখোর। আপনি বলছেন যে বাঙালি শব্দটা পরিবর্তন করার জন্য রয়েছে অবাঙালিদেরও কাছে টেনে নেওয়া, এটা দ্বিচারিতা নয়? একটা কথা, গুটকাখোর শব্দটা অত্যন্ত খারাপ। সেই এটা বলা হয়েছে কোনো একটা সময়, কিন্তু এই রাজনীতি আমি করিনি। কিন্তু এই রাজনীতি আমি নিশ্চয়ই বিশ্বাস করব, যে রাজনীতি বাংলার রাজনীতি, এবং বাইরে থেকে এসে বাঙালিকে কাঙালি বলা, বাঙালিকে ছাড়পোকা বলা, সে বাঙালি চিড়ে খাচ্ছে, এইগুলো। আর পরেশ রাওয়াল নামক এক অভিনেতা বাঙালি মাছ খায় বলে গুজরাটটা নষ্ট হচ্ছে, এইগুলো যদি স্পর্ধা রাখে, আমাদেরও সেই সাহস, সেই স্পর্ধা রাখা উচিত, এদেরকে বর্জন করা। এই জিনিস মেনে নেওয়া যায় না। বাঙালিরা অনেক বেশি সহনশীল। এনিওয়ে আমি এদিক থেকে চলে আসবো। মেজর ঋত্বিক পাল, অবসরপ্রাপ্ত সেনাকর্তা। জয় ভারত, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। রাজ্য সঙ্গীত, এই শব্দগুলি আজকের মঞ্চে শুনে খুব স্বস্তি বোধ করছি। কারণ বিগত এক মাস ধরে খোদ মুখ্যমন্ত্রীর কণ্ঠে রাজ্যের জাতীয় সঙ্গীত, এই শব্দগুলি শুনে খুব অস্বস্তিতে ছিলাম। মনে হচ্ছিল কন মানেগা করোড়পতি বা দাদাগিরির মতো কুইজ কন্টেস্টে এবার হয়তো প্রশ্ন করা হবে যে বলুন তো দেখি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রীকে। না, এতে অবাক হওয়ার কিছু নেই। যদি পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত হতে পারে, তাহলে তো পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রীও হতে পারে। তো এই প্রশ্নটা যদি ওঠে, তাহলে হয়তো এর উত্তর হবে যে কি আর বলবো দুঃখের কথা, লজ্জার নেই শেষ, দেশের ভেতর হতে চলেছে আরেকটা ছোট দেশ। তো অনেকেই বলবেন যে দেশের ভেতরে দেশ, এটা আবার কীরকম ব্যাপার? তো তাদের বোঝাবার জন্য বলি যে কেবল রাজ্য সঙ্গীত নয়, অনেক রকম কার্যকলাপই এখানে চলছে, যা পশ্চিমবঙ্গকে একটা আলাদা রাজ্য, ভারতবর্ষ থেকে একটা বিচ্ছিন্ন স্টেট দেখাবার একটা গভীর ষড়যন্ত্র চলছে। কেন এই কথা বলছি? কারণ যখন শুনি যে রাজ্যেরই কোনো এক মন্ত্রী বলে যে এটা নাকি মিনি পাকিস্তান হয়ে গেছে, বা আগামী 2-3 বছরে বাঙালিরা এখানে উর্দু ভাষায় কথা বলবে, তখন বাংলার মধ্যে এক ফালি পাকিস্তানকে দেখতে পাচ্ছি। যখন প্রশিক্ষিত রোহিঙ্গারা এসে গণতন্ত্রকে বুড়ো আঙুল দেখাচ্ছে আর ইডি আধিকারিকদের মাথা ফাটিয়ে দিচ্ছে, তখন বাংলার মধ্যে এক ফালি কাশ্মীরকে দেখতে পাচ্ছি। যখন অবৈধ বাংলাদেশিদের দায়িত্ব নিয়ে আধার কার্ড করে দেওয়া হচ্ছে, যখন বাংলাদেশের জামাত জঙ্গিদের এখানে খুঁজে পাওয়া যাচ্ছে, আর খেলা হবে এবং জয় বাংলার মতো বাংলাদেশি স্লোগানকে ইম্পোর্ট করে নেওয়া হচ্ছে, তখন পশ্চিমবঙ্গের মধ্যে এক ফালি বাংলাদেশকে দেখতে পাচ্ছি। যখন পদ্মশ্রী মাসুম আক্তারের মতো শিক্ষকেরা জাতীয় সঙ্গীত গাওয়ার অপরাধে রক্তাক্ত হচ্ছেন, তখন পশ্চিমবঙ্গে এক ফালি তুগলকি রাজ্যকে দেখতে পাচ্ছি।
যখন কলকাতার কোয়েস্ট মলে মুভি থিয়েটারে জাতীয় সঙ্গীত বেজে উঠলে কিছু লোক দাঁড়াতে অস্বীকার করছে এবং তার প্রতিবাদ করতে যাওয়া দর্শকদের মার খেতে হচ্ছে, তখন এ রাজ্যে এক ফালি তালিবানি রাজ্যকে দেখতে পাচ্ছি। আর যখন যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে, বিএসএফকে রেপিস্ট বলা হচ্ছে, ইডির মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, সিবিআই এর এগেনস্টে রেজলিউশন নিয়ে আসা হচ্ছে, প্রধানমন্ত্রীকে কিম্বুত কিমাকার বলা হচ্ছে, আর স্বরাষ্ট্রমন্ত্রীকে হোদল কুতকুত বলা হচ্ছে, তখন পশ্চিমবঙ্গে এক ফালি পশ্চিমবঙ্গকেই দেখতে পাচ্ছি। কারণ এ রাজ্যের আজ এরকমই করুণ অবস্থা। তো যাই হোক, যখন বাংলার সঙ্গীত সিলেক্ট করা হলো, তখন এই সঙ্গীতকেই কেন সিলেক্ট করা হলো? বাংলার মাটি বাংলার জল যে সঙ্গীতের সঙ্গে বাংলার বেদনাদায়ক বঙ্গভঙ্গের ইতিহাস জড়িত আছে, তখন হয়তো কোথাও মনে হয়েছিল যে জোড়া লাগানো নয়, কেবল ভাগ করাতেই উৎসাহিত শাসক দল, তাই খুব দুঃখ লেগেছিল। কিন্তু ভুলে গেলে চলবে না যে ভারতবর্ষের সবথেকে বড় সম্পদ হচ্ছে ভারতবর্ষের মানুষের ঐক্য, এবং এই ঐক্য যখন কোনো রাজনৈতিক ফায়দা তুলে দেয় না, তখন হয়তো এই ঐক্যকে ভাঙবার প্রয়োজন হয়। কিন্তু আবার সবাইকে মনে করিয়ে দিই যে প্রিভেনশন অফ ন্যাশনাল অ্যান্থেম অ্যাক্ট রয়েছে, যেখানে জাতীয় সঙ্গীতকে অবমাননা বা জাতীয় সঙ্গীতকে অপমান করার জন্য 3 বছর জেল এবং ফাইনও হতে পারে। এবং কোথাও যদি প্রয়াস করা হয় যে ন্যাশনাল অ্যান্থেমকে সাবস্টিটিউট করে দেওয়ার চেষ্টা একটা করা হবে, তাহলে কিন্তু আমার মনে হয় যে সেটা অপরাধ। কবিগুরু যদি আজকে বেঁচে থাকতেন, অত্যন্ত দুঃখের সাথে, অত্যন্ত বেদনার সাথে হয়তো বলতেন যে বাংলার মাটি বাংলার জল, বাংলা আজকে গেছে রসাতল। নমস্কার, সবাই ভালো থাকবেন। জয় ভারত। রোহিঙ্গাদের প্রতি কাদের ভালোবাসাটা 2017 হিন্দু 4 সেপ্টেম্বর একটু পড়ে দেখবেন। 73 টন গেছে বাংলাদেশে। হর্ষবর্ধন শ্রিংলা তিনি প্রচুর পরিমাণে টন, মানে প্রচুর টন ভারতবর্ষ থেকে যাচ্ছে বাংলাদেশের রোহিঙ্গাদের পুষতে। আর আমি আরেকটা কথা, এই জায়গাটায় রোহিঙ্গা মাঝে মাঝে আসছে কেন? আমি তো বলছি রোহিঙ্গাদের কালকে তাড়িয়ে বার করুন, এখান থেকে তাড়িয়ে দিন। সেই জায়গাতে সাহসটা কোথায়? মাঝে মাঝে রোহিঙ্গা তুলছেন। আমি ওনাকে প্রশ্ন করব যে রোহিঙ্গারা কোথা দিয়ে ঢোকে, প্রথম কথা। তো সেই জায়গাগুলো, সেই যে পোরাস বর্ডার আছে, সেটা সিল করার জন্য কেন্দ্রীয় সরকার বিগত 1 বছর ধরে 7-8টি চেকপোস্ট করার জন্য রাজ্যের কাছে জমি চাইছে, সেই জমি চেয়েও পাচ্ছে না। কূটনীতির প্রাথমিক পাঠটুকু আপনার আছে। টেকনাফে রোহিঙ্গাদের আটকে রাখার জন্য ভারত সবচেয়ে বেশি ত্রাণ পাঠিয়েছিল। ভারত অতীতে পাঠিয়েছে, ভবিষ্যতেও পাঠাবে, এবং পাঠানো হয়েছিল এই কারণেই যাতে টেকনাফ থেকে আরও নিচে না চলে এসে ভারতবর্ষে না ঢুকে পড়ে। আমি অনির্বাণকে ডেকে নেব পোডিয়ামে। প্রথমে আগে রাজ্য সঙ্গীত গাইতে হবে, রাজ্য সঙ্গীত গাওয়ার সময় উঠে দাঁড়াতে হবে, এবং অনুষ্ঠান শেষ হবে জাতীয় সঙ্গীত দিয়ে। অনেক উদাহরণ, তুলনামূলক আলোচনা হতেই পারে, কিন্তু ঘটনা হচ্ছে এটাও তো ফ্যাক্ট। আমি আবারও মেজর ঋত্বিক পালের লাস্ট কিছু কথা ধরেই শেষ করব, অনির্বাণের কাছে যাব যে সত্যি এখানে সিনেমা হলে গিয়ে জাতীয় সঙ্গীতের ক্ষেত্রে যারা আপত্তি জানাচ্ছেন, আবার সে একই রকমভাবে তারাই বলছেন যে রাজ্য সঙ্গীত গাইতে হবে উঠে দাঁড়িয়ে। আমি নিজে ছোটোবেলায় স্টেজে বসে বাংলার মাটি বাংলার জল হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে গিয়েছি বসে বসে। এখন বোধহয় আর গাইতে পারবো না, বা এখনকার প্রজন্ম আর বসে গাইতে পারবে না। মানে এই যে প্রত্যেক মুহূর্তে একটা কম্পিটিশন, যেটা বলছেন অনেকেই, এখন শেষ করলেন যে জায়গা থেকে সাবস্টিটিউট বানাবার চেষ্টা। সাবস্টিটিউট কি হতে পারে? জাতীয় সঙ্গীত তো জাতীয় সঙ্গীতের জায়গায়, রাজ্য সঙ্গীত রাজ্য সঙ্গীতের জায়গায়। দেখুন, আপনি দাঁড়িয়ে গাইবেন না হেঁটোমুণ্ড ঊর্ধ্বপদ হয়ে গাইবেন, যে একান্তই আপনার ব্যাপার। সোজা কথা সোজাভাবে বলছি, বাংলায় রাজনীতি করতে হলে বাঙালির জুতো, বাংলার ভূমি সন্তানদের জুতো মাথায় নিয়ে রাজনীতি করতে হবে। সে আপনি গুজরাট থেকে আসুন আর ইউপি থেকে আসুন, বা এই বঙ্গে দাঁড়িয়ে তাদের হয়ে দালালি করুন। এই বাংলায় থাকতে হলে বাঙালিকে সম্মান করতে হবে, বাংলার প্রতিটি ভূমি সন্তানকে সম্মান করতে হবে। এই শব্দ পাল্টে গেল, ওই কমাটা কেন নেই, এইসব ছেদো কথা বলে আর পার পাওয়ার দিন চলে গেছে। আপনারা এই মাটিতে বসে বসে ওই বহিরাগত
প্রভুদের হয়ে দালালি করবেন করুন, কোনো আপত্তি নেই, কিন্তু নিজেদের জায়গাটাও এটা বুঝে রাখবেন যে মেরুদণ্ডটা যে বিকিয়ে দিয়েছেন তার প্রতিটি কথায় আপনারা নিজেরাই প্রমাণ দিচ্ছেন। কারণ রাজ্য সঙ্গীতের প্রশ্নে ওই উঠে দাঁড়ানো না বসে থাকবো না শুয়ে থাকবো, মহারাষ্ট্রে 2023-এ যখন বিজেপির সরকার, তারা ঠিক এই রকমই নোটিফিকেশান এনেছিল, মহারাষ্ট্রের রাজ্য সঙ্গীত আপনাকে দাঁড়িয়ে গাইতে হবে, টানটান হয়ে গাইতে হবে। এবার আমি বলতে চাইছি আপনি টানটান নাই হতে পারেন, আপনার মেরুদণ্ড নেই, কি করে টানটান হবেন? আপনি সরীসৃপের মধ্যে এরম এরম করে চলতে পারেন, আপনি বলবেন আমি তো ভাই দাঁড়াতে পারি না, আমার মেরুদণ্ডটা হারিয়ে গেছে, গুজরাটকে বিক্রি করে দিয়েছি। ভালো কথা, শুয়ে শুয়ে গান গাইতে আপনাকে হবে। যদি মনে করেন যে গাইবো না, জোর করে মুখটি বন্ধ করে রাখবো এবং যারা গাইছে তাদেরকে বিচ্ছিন্নতাবাদী বাংলাদেশি উইপোকা বলবো, তাহলে মনে রাখবেন উইপোকা কিন্তু শয়ে শয়ে লাখে লাখে কোটিতে কোটিতে আসে এবং বড় বড় ইমারত ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ওই হিন্দি সাম্রাজ্যবাদ এরমভাবে ধসিয়ে দেবো আমরা। বেশি বাড়াবাড়ি করলে কি হয়, বাঙালির বিরুদ্ধে বেশি গলা চড়ালে কি হয়, কোনো এক সময় ওই পশ্চিম থেকে আসা মোগলরা বুঝেছিল, পশ্চিম থেকে আসা ব্রিটিশরা বুঝেছিল। এরপর আপনারা যদি বুঝতে না চান, দয়া করে সম্মান করুন রাজ্য সঙ্গীত সবার জন্য, এই রাজ্যের প্রত্যেকের জন্য। এর আগে আমার পূর্ববর্তী বক্তা বললেন বহু রাজ্যের রাজ্য সঙ্গীত আছে, বাঙালিকে একটু সম্মান করুন, আমরা অনেক বেশি ভালোবাসা ফিরিয়ে দিতে জানি। আর যদি না করতে চান, মির্জাফর হোক বা নরেন গোসাই, আমরা বুঝে নিতেও জানি। ধন্যবাদ। আমি জানি না অনির্বাণ, রবীন্দ্রনাথ কি বাঙালি নন? রবীন্দ্রনাথের প্রতি কোন সম্মান দেখি যাদের হয়ে বললেন বাঙালির কথা? রবীন্দ্রনাথের ঘর বাড়ি দখল হয়ে গেল, রবীন্দ্রনাথের ঘর বাড়ি দখলে সেখানে পলিটিক্যাল পার্টি অফিস হয়ে গেল রাজনৈতিক দলে। রবীন্দ্র জয়ন্তীর আগে অন্য কারোর ছবি থাকে। সেই বাঙালি নিজের বাঙালি অস্মিতা নিয়ে শুধুমাত্র গর্ব করছে, এটাকে দ্বিচারিতা বলে। আচ্ছা, এই রবীন্দ্রনাথ কি শান্তিনিকেতনে জন্মেছিলেন? আপনি শুয়ে বসে দাঁড়িয়ে যেভাবে হোক গাইবেন না কেন, আপনি জাতীয় সঙ্গীতের ক্ষেত্রে একটা স্ট্যান্ড, রাজ্য সঙ্গীতের ক্ষেত্রে একটা স্ট্যান্ড, দেশের পতাকা, দেশের ক্রিকেট টিম তাদের জার্সি নিয়ে একটা স্ট্যান্ড, আর নিজের নিয়ে একটা স্ট্যান্ড, এটা কিভাবে, এটা কোন ধরনের পন্থা হতে পারে? দেশের পতাকা মানে যদি তিরঙ্গার কথা বলে থাকেন, আরএসএস বোধহয় সেই একমাত্র সংগঠন যারা এই তিরঙ্গা পতাকা নিজেদের নাগপুরে হেডকোয়ার্টারে 70 বছর তোলেনি। আপনি বাঙালির কথা বলছেন। এই বাঙালি রবীন্দ্রনাথকে কোথায় দাঁড় করিয়েছে? এই বাঙালি রবীন্দ্রনাথকে কোথায় দাঁড় করিয়েছে? সিগনালে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, তাদের পোস্টার হয়েছে অন্য রাজনৈতিক দল দিয়ে। আপনি তখন কেন প্রতিবাদ জানাননি? সেই সময় কেন আপনার শিরদাঁড়া ছিল না? এই যে যখন এত বিতর্ক চলছিল, রবীন্দ্রনাথের ঘর দখল হয়ে গেল, রবীন্দ্র জয়ন্তীতে আমরা রবীন্দ্রনাথের পোস্টার খুঁজে পেলাম না, 25শে বৈশাখে রবীন্দ্রনাথকে খুঁজে পেলাম না, তখন 25শে বৈশাখে আপনি কোথাও খুঁজে পাননি এটা আমি বলতে পারবো না, আপনি কি করে খুঁজেছিলেন। আমরা 25শে বৈশাখ আমরা জানি রবীন্দ্র ঠাকুরকে কোথায় পাওয়া যায়, নিজের শহরটাকে চেনেননি। শুনুন না অনির্বাণ, আপনি আসলে নিজের রাজ্য, নিজের শহরটাকে চেনেননি। আপনি চেনেননি যে এখানে একটা পাড়া রয়েছে পরেশ পাল, যেখানে রবীন্দ্রনাথের ছবি, রামমোহনের ছবি নিচে লেখা থাকে কি পরেশ পাল? না ছবি না, মূর্তির নিচে লেখা থাকে, নিচে লেখা, শুনুন হ্যাঁ বলে দিই, নিচে লেখা সৌজন্যে পরেশ পাল, এটা লেখা আছে তো। এবার দেখুন রবি ঠাকুরের মূর্তি বা কাজী নজরুল ইসলামের মূর্তি, এই ধরনের মানসিকতার জন্য গুজরাট হোক, মুম্বাই হোক বা ব্যাঙ্গালোর হোক, সেখানে গিয়ে প্রত্যেক মুহূর্তে বাংলার যে মানুষজন ভাই বোনেরা কাজ করতে যাচ্ছে, যাদের এখানে কাজ করার ব্যবস্থা করতে পারেনি বর্তমান রাজ্যের সরকার, তারা সেখানে গিয়ে প্রত্যেক মুহূর্তে হেনস্থার শিকার হচ্ছেন শুধুমাত্র আপনাদেরই মানসিকতার জন্য। আচ্ছা বলে নিই একটুখানি, এই যে আপনি আবারও বলবেন, বাকি আমি শুনিনি, সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে আমি আবার আপনার কাছে আসবো। জগন্নাথ বাবু, আজকের যে বিতর্ক সভা, সেই বিতর্ক সভার শেষ বক্তা, বিভিন্ন পার্সপেক্টিভ আমরা শুনলাম। আমার মনে পড়ছে যে 80-র দশকের মাঝামাঝি বা 90-এর দশকের শুরুতে দূরদর্শন খুললে একটি গান সবসময় বাজত, তোমার সুর আমার সুর, মোদের সুর ঐক্য সুর, মেরা সুর মিলে সুর তেরা মেরা তুমহারা তুম সুর বনে হামারা। তখনকার ভারতবর্ষের পরিস্থিতি কী ছিল? উত্তর পূর্ব জ্বলছে, কাশ্মীরের 4টি দক্ষিণাংশের জেলায় উগ্রপন্থা, মধ্য ভারতে ডাউন সাউথ মাওবাদ, দক্ষিণে শ্রীলঙ্কা জ্বলছে। এরকম একটি জায়গা থেকে দার্শনিকভাবে ভারতবর্ষের ঐক্যকে জুড়ে রাখার জন্য ভারতবর্ষের জাতীয় চ্যানেল বা ন্যাশনাল চ্যানেলে বা ন্যাশনাল ব্রডকাস্টারকে বারবার বলতে হতো যে তোমার সুর আমার সুর আর ঐক্য সুরের কথা, সৃষ্টি হোক ঐক্যতান। তো সেই কারণে এই যে দর্শনগতভাবে যে ঐক্যের কথা তখন আমাদের বারবার বলতে হতো, তার থেকে এখন আমাদের কাছে জাতীয় ঐক্যের সিম্বল হয়ে গেছিল কি? ক্রিকেট। আমার কাছে জাতীয় ঐক্যের সিম্বল আলু, আমার কাছে জাতীয় ঐক্যের সিম্বল 4টে শঙ্কর মঠ, আমার কাছে জাতীয় ঐক্যের সিম্বল আমাদের গোদাবরী গঙ্গা। কিন্তু একইভাবে এখনকার ভারতবর্ষে গত 20-30 বছরে যেখানে ভারতবর্ষের প্রজাতান্ত্রিক সম্প্রভুতা প্রতিষ্ঠিত হয়েছে, তখন আমাদের কাছে জাতীয় ঐক্য
প্রতিষ্ঠিত হয়েছে ফলিতভাবে। তাই আজকে আমাদের কাছে জাতীয় ঐক্যের চিহ্ন হচ্ছে আধার কার্ড, আমাদের কাছে জাতীয় ঐক্যের চিহ্ন হচ্ছে এক দেশ এক রেশন কার্ড, আমাদের কাছে জাতীয় ঐক্যের চিহ্ন হচ্ছে আয়ুষ্মান ভারত, পশ্চিমবঙ্গে তৈরি করা কার্ড কেরলে গিয়ে চিকিৎসা পাবে। আমাদের কাছে জাতীয় ঐক্যের চিন্তা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। আর এই যখন পরিস্থিতি, তখন সব কিছু থেকে প্রশাসনিকভাবে সাংস্কৃতিকভাবে বাংলাকে ভারতবর্ষের মূল ধারার সঙ্গে বিচ্ছিন্ন করার নামই হচ্ছে এখন বাংলার প্রশাসন। তাই আমি PM to DM মিটিং অ্যাটেন্ড করব না, আমি নীতি আয়োগের বৈঠকে যাব না, আমি সারা দেশের 151টা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টকে একসাথে যখন উন্নয়নের জন্য ভারতবর্ষ জুড়ে কর্মযজ্ঞ শুরু হয়েছে তাতে যুক্ত হব না, আমি রেশন কার্ড এক করব না, আমি আধার কার্ড সিডিং মানব না। আর এরপরে বাংলার প্রতীক, বাংলার গান, বাংলার দিবস, কোনো অসুবিধা নেই, বাংলার গান হতেই পারে, আরও অনেকগুলি দেশের বাংলা গান আছে। কিন্তু যে নির্দেশিকায় বলছে যে কোনো রাজ্য অনুষ্ঠানের শুরুতে বাংলা গান দাঁড়িয়ে গাইতে হবে, অবশ্যই রবি ঠাকুরের গান আমি শ্রদ্ধার সঙ্গে দাঁড়িয়েই গাইব, কিন্তু বিচ্ছিন্নতার গন্ধ কোথায় পায় সেখানে যখন ভারতবর্ষের কোনো সাংবিধানিক প্রধান রাজ্যে কোনো অনুষ্ঠানে আসবেন, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল, আমাদের তো কনস্টিটিউশনাল প্র্যাকটিস শুরু এবং শেষে জাতীয় সঙ্গীত করা, কই নির্দেশিকাতেও বলা নেই। এই তো আমরা মূল ধারা থেকে সরে আসছি। বাংলা দিবস কবে হবে? 1 বৈশাখ। আচ্ছা, এই সরকারের প্রশাসন যে ইংরেজি ক্যালেন্ডার ফলো করে, সেই ইংরেজি ক্যালেন্ডারে কি লেখা হয়েছে নির্দেশিকায়? না যে ক্যালেন্ডার ইয়ারে যেদিন পড়বে 1 বৈশাখ সেদিন আমাদের বাংলা দিবস। কোনোবার 13ই এপ্রিল, কোনোবার 15ই এপ্রিল, কোনোবার 16ই এপ্রিল। তাহলে আপনি যদি দিবস করার কথা ভাবেন তাহলে আপনার তো সেই শ্রদ্ধাবোধটুকুও নেই। আর বাংলা দিবস কেন আমার 1 বৈশাখের দিন হবে? 1947-এর 20 জুন যেদিন বঙ্গীয় প্রাদেশিক আইনসভা সিদ্ধান্ত করল, কমিউনিস্ট রতনলাল ব্রহ্মজ্যোতি বসু হিন্দু মহাসভার সদস্যদের সঙ্গে একদিনে ভোট করে ঠিক করলো, একসঙ্গে ভোট করে, যে পশ্চিমবঙ্গকে ভারতের সঙ্গে রাখতে হবে, পশ্চিমবঙ্গের সৃষ্টি হলো। আমরা সেই দিনকে পশ্চিমবঙ্গ দিবস মানব না? আমরা পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে দিতে চাইব? আমরা 1 কোটি বাঙালি উদ্বাস্তুকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার জন্য CAA এর বিরোধিতা করব? আমরা ভারতবর্ষকে মূল ধারার সঙ্গে বাঙালিকে রাখবো না? একথা কি রবীন্দ্রনাথ চেয়েছিলেন? একথা কি নেতাজি সুভাষ বোস চেয়েছিলেন? নেতাজি সুভাষ বোস সিঙ্গাপুর থেকে এসে ময়রাং হয়ে মণিপুর দিয়ে দিল্লি চলো ডাক দিয়েছিলেন। আর যারা রবীন্দ্রনাথের গান নিয়ে বাঙালি অস্মিতার কথা বলছে, তাদের কাছে মডেল আজকে শাহজাহান, তাদের কাছে মডেল আজকে অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক। আমরা কি এই বাঙালি অস্মিতা চাই? বাঙালি অস্মিতার মূল্য কি এরা? যদি বাঙালি অস্মিতার মূল্য না হয়, ভারতবর্ষকে এক করার জন্য যদি এক করার মানসিকতাকে যদি কোনো বক্তা ফ্যাসিবাদী মানসিকতা বলে, যুগোস্লাভিয়ার উদাহরণ দেয়, 46-এই তো যুগোস্লাভিয়া সমাজতান্ত্রিক যুক্তরাষ্ট্র হয়েছিল। তারা তো সমাজবাদ গণতন্ত্রের পরাকাষ্ঠা ছিল, কি করে 6টা রাষ্ট্র আলাদা হলো? 47-এ ভারত দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়েছে, আজও আমরা এক আছি। তার কারণ আমরা ভারত মাতা কি জয় বলি, বন্দে মাতারাম বলি, আর এই ভারতবর্ষকে এক রাখার দায়িত্ব আমাদের। সেই কারণে আমরা প্রত্যেকে যারা রাষ্ট্রবাদী কট্টর বাঙালি আছি, তাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রবাদকে শিরায় নিয়ে বাংলা অস্মিতাকে বজায় রাখা। আর তার জন্য বাংলা সঙ্গীত খেলা হবে আওয়ামী লীগের ওয়ার ক্রাই, বাংলাদেশের জাতীয় স্লোগান হচ্ছে যে জয় বাংলা, এসব না আর প্রয়োজন নেই। এই রবীন্দ্রনাথের গান থেকে, বঙ্কিমের গান থেকেই আমরা জনগণ মন আর বন্দে মাতরম গাইব, সেখান থেকেই শক্তি নেব এবং সেই শক্তি নিয়েই ভারতকে এক করে রাখবো। স্লোভাকিয়ান মডেল আমাদের চাই না, আমাদের ভারতবর্ষকে এক করার জন্য রাষ্ট্রবাদী মডেলই চাই। আপনার বক্তব্যের একটা ছোট্ট আমি জাস্ট সংযোজন করে দিই আপনার সঙ্গে। আপনি হিন্দু মহাসভার কথা বললেন, কমিউনিস্ট পার্টির কথা বললেন। ওই যে আইন পরিষদ, ওই আইন পরিষদে হিন্দু মহাসভার সদস্য সংখ্যা ছিল 3, কমিউনিস্ট পার্টির সদস্য সংখ্যা ছিল 3, ম্যাক্সিমাম সদস্য সংখ্যা ছিল হচ্ছে কংগ্রেসের। সুতরাং এরা দুজন মিলে পশ্চিমবাংলা তৈরি করেছে, এটা ঠিক না। সেই সময় ওই বেশি পক্ষে, মানে বেশি যে ভোটটা পড়েছিল তার মধ্যে ম্যাক্সিমাম ভোটটা কিন্তু জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে পড়েছিল। প্রিয়রঞ্জন দাসপুঞ্জি কংগ্রেসের এখানকার প্রেসিডেন্ট, রাজীব গান্ধী এখানে এসে বাংলায় অনেক কিছু দেখে উষ্মা প্রকাশ করেছিলেন। তখন দূরদর্শন 2টো প্রোগ্রাম করে, এই 2টো প্রোগ্রামের শুরু কিন্তু দূরদর্শন করে, একটু দূরদর্শনের আর্কাইভ দেখলে এটা পেয়ে যাবেন।
এই রবীন্দ্রনাথের এই কথাটা দিয়েই বাংলার মাটি বাংলার জল এটুকু একটু মনে করিয়ে দিলাম। সুতরাং বাংলার মাটি বাংলার জল বাংলার মাটির বাংলার জলের কে বিরোধিতা করছে ডক্টর বিশ্বাস? এই পক্ষ থেকে কিন্তু কেউ তো কেউ করছে বাংলার না। মাটি আমরা বাংলার জলে বিরোধিতা করছি বিরোধিতা করেনি। কোনটাকে বাংলার মাটি বাংলার জলের নয়, আমরা বিরোধিতা করছি এই মানসিকতা, বিচ্ছিন্নতাবাদী মানসিকতা। বিচ্ছিন্নতাবাদী দেশের এটা মূল নয়। ধারার সঙ্গে আচ্ছা, আমরা একটা থাকবো কথা, না। আচ্ছা, একটা কথা, আপনি তো আমি বাঙালি। রাষ্ট্রবাদী না, না, কট্টর আপনি তো- বাঙালি, না, না, আপনার দাদা, থেকেও বেশি দাদা, বাঙালি। আচ্ছা, একটা কথা, আপনার থেকে এক পিস মাছ সবসময় বেশি খাবো। না না একটা কথা বলি, আপনি তো উত্তেজিত হবেন, এই উত্তেজিত হইনি। উত্তেজিতটা উত্তেজিত হইনি। একদম শেষের দিকে আচ্ছা, আসবো। একটা কথা আপনার পার্লামেন্ট উদ্বোধনের কাছে। ফলে কি আপনি বলুন তো, আপনি তো বললেন আমরা খুব একটা বাঙালি, এই জানা গানা মানা কথাটা ছিল জনগণ মন, সেটা জানা গানা মানা শুনতে আপনার কিরম লাগে বলুন তো? দাঁড়াবো আমি নিশ্চয়ই, এটা আমাদের ন্যাশনাল অ্যান্থেম, আই এম প্রাউড অ্যাবাউট ইট। কিন্তু এই যে যখন একটু চেঞ্জ হয়ে যায় তখন সেটা শুনতে কি খুব ভালো লাগে? আপনি একটু বলুন তো। সূত্রপাত অরিন্দম বাবু, চেঞ্জ হয়ে যায় শুনতে কি ভালো লাগে? এখান থেকেই তো সূত্রপাত, যে রবীন্দ্রনাথের গানের শব্দ যখন চেঞ্জ হয়ে গেল তখন কি আপনার ভালো লাগছিল? কিন্তু সেটা তো শুনতে হলো। আমরা বাঙালি অ্যাকসেন্টে আমরা বাঙালি ইংরেজি উচ্চারণ করি, তাদের তখন মনে হতে পারে যে কি ইংরেজি উচ্চারণ করছে। না না, তার মানে আপনি সাপোর্ট করছেন এই তৈরিটা, তার মানে একদমই না। তার মানে তো একদম কন্ট্রাডিক্টরি ভিউ নিচ্ছেন। আমি তা একদম তা বলছি না, আমি একথাই বলছি যে যে গানের যে উচ্চারণ, যে সুর, সেই উচ্চারণ সেটাই করা সেই উচিত। সুরই না, করা এক্ষেত্রে উচিত। আমিও সহমত। কিন্তু যে গানের লোকের যে সুর- ভাষাটাকে এইভাবে বলবেন না। আপনি নিজের ভাষার মাহাত্ম্য বজায় করতে গিয়ে অন্যের ভাষাকে অপমান করতে পারেন না। করছে না। জনগণই কেউ থাকবে। তাই তো করছেন আপনি। জানা একই জিনিস কখনোই কেউ সম্মানজনক নয়। ভিন্ন একদম ভাষায় উচ্চারণ জনগণ করতে পারেন। বলতে আপনি কারোর ব্রিটিশদের অসুবিধা মতো হয় না। ইংরেজি বলতে পারেন এটা না। নিয়ে এত আপনি বছর হয়ে ব্রিটিশদের গেছে। মতো ইংরেজি বলতে পারেন না। আচ্ছা, বাকিদের একটু তার মানে প্লিজ প্লিজ আপনার সময় নেই। আপনার কোনো এ নেই, রুদ্রনী, অন্যায় নেই। রুদ্রনী, please। আমি বলছি তো খবর যে না। আমেরিকানদের মতো ইংরেজি বলতে না পারলে আপনার মধ্যে কোনো অন্যায় নেই। লোকে মেনে আপনি নিয়েছে, আপনার মতো 75 ইংরেজি বছরে বলবেন। বদলে গেল। আপনি আপনার মতো ইংরেজি বলবেন। থেকে বদলে গেল। এক সেকেন্ড। আমি খালি একটা হ্যাঁ। পয়েন্ট বলে দিই যে শুনতে খুব হলো যে সংক্ষেপে এক লাইন করে। হ্যাঁ, যে বাংলায় এসে বাঙালির জুতো মাথায় তুলে নিতে হবে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু শাসক দলই বলছে যে আগামী 2 বছরের মধ্যে উর্দুভাষীদের জুতো মাথায় তুলে নিতে হবে। সেটাতে এনাদের কোনো অসুবিধা আছে কিনা আমি জানি না। আর দ্বিতীয়, ইনি বাংলার সাংস্কৃতিক সম্মান রক্ষার কথা বললেন, কিন্তু রবীন্দ্রনাথের সমস্ত শব্দবলীগুলো চেঞ্জ করে দিয়ে বললেন একটা কমা ফমা চেঞ্জ হতে কি যায় আছে। একদমই তাই। আর তৃণমূল বিধায়ক ভাতারের তার স্টেটমেন্টটাও নিশ্চয়ই মনে আছে, জগন্নাথ দার, তিনি বলেছিলেন রবীন্দ্রনাথকে নোবেল দিয়ে সব থেকে বেশি অপমান করা যায়, তাই বাঙালি ছেলেরা নোবেল চুরি করেছেন। আমি বলছি যে তৃণমূলের এই বিধায়ক ভাতারের তার এই স্টেটমেন্টের পর তৃণমূলের কিন্তু সেভাবে বা তৃণমূল পক্ষের যারা রয়েছেন তাদের কিন্তু স্টেটমেন্ট পাওয়া যায়নি, যখন তিনি বলছেন যে রবীন্দ্রনাথকে নোবেল দিয়ে সব থেকে বেশি ভুল করা হয়েছে। দেখুন, অশিক্ষিততে ভরা তো নেই, সব রাজনৈতিক দলে অশিক্ষিত থাকে। না, একজন বিধায়ক, তিনি বিধানসভার একজন সদস্য, তার মুখ থেকে এই মন্তব্য, কজন শিক্ষিত অশিক্ষিত নয়, আমরা কোন কোন বিষয়ে প্রতিবাদ করছি, কোন কোন বিষয়ে করছি না। আমরা বাঙালি অস্মিতা করছি, অথচ এই বাংলা শিল্পের জন্য আমাদেরকে সেই গুজরাট, মুম্বাই, কত কত জায়গা থেকে কত আদানি টাদানি কত লোককে ইনভাইট করতে হচ্ছে, ডেকে নিয়ে আসতে হচ্ছে, কারণ বাংলায় নিজস্ব বাঙালিরা শিল্প তৈরি করতে পারলো না, সেই পরিকাঠামো তৈরি করতে হলো না, তৈরি করা গেল না, সেই ভিতটাও তৈরি করা গেল না। রুদ্রনীর কাছে খুব সংক্ষেপে রুদ্রনী। দেখুন, এতক্ষণ যা যা আলোচনা হলো আর কি দিক থেকে আমরা একটাই কথা বলবো যে প্রথম থেকেই কেউ কখনো আমরা বলিনি যে রাজ্য সঙ্গীতের আমরা বিরোধিতা করছি, একদমই নয়। বরং বারবার বাংলার মাটি বাংলার জলে বিরোধিতা করেছেন কি? কোনোদিন কখনো পর্যন্ত কেউই করেনি। বরং বাংলার মাটি বাংলার জলকে যখন পশ্চিমবঙ্গ সরকার যারা ফতোয়া জারি করেছিলেন বা করেছেন যে গাইতে হবে, গাওয়া নিয়েও সমস্যা নেই, কিন্তু আপত্তিটা ছিল এই কারণে যেখানে রবীন্দ্রনাথের লাইনের উপরে কলম চালানো হয়েছিল এবং প্রশাসনিক প্রধান যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সেইটাকে গেয়েছিলেন। আমার কথা এতগুলো আলোচনার পরে শুধু একটাই জায়গা আমার মনে হয় যে আমাদের বিপক্ষে যারা বসে রয়েছেন তারা বিষয়টাকে ওই তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপি এইরকম দিকে একটা অনেকটা নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আমরা শুধু একটাই কথা বলছি, কারণ তারা নিজেরাও জানেন যে পশ্চিমবঙ্গে যেভাবে মানুষের সার্বভৌমত্ব, মানুষের অধিকার প্রমাণিতভাবে লুট হচ্ছে, যে কথাগুলো এই সরকার চেয়েছে যে রাজ্য সঙ্গীত হোক, রাজ্যের জাতীয় সঙ্গীত আগে বলেছিলেন, তো যাই হোক পরে আবার ঠিক করে নিয়েছে রাজ্য সঙ্গীত হোক। আমার একটাই বক্তব্য, যারা আমাদের কথা শুনছেন বিপক্ষে রয়েছেন, একটাই কথা যে যদি আমি সেই গান অবশ্যই আমার রাজ্যের মানুষদের আমি গাইতে বলবো, আমি সেই রাজ্য সরকার, আমি যখন এই গানটার প্রত্যেকটা শব্দের মানেকে আমি সম্মান করব। যারা আমাদের কথা শুনছেন বিপক্ষে রয়েছেন, একটাই কথা যে যদি আমি সেই গান অবশ্যই
আমার রাজ্যের মানুষদের আমি গাইতে বলবো। আমি সেই রাজ্য সরকার, আমি যখন এই গানটার প্রত্যেকটা শব্দের মানেকে আমি সম্মান করব। আমি একদিকে আমি প্রশাসনিকভাবে বাংলার মাটি, বাংলার জল, বাংলার ভাই বোন, বাংলার বোন, বাংলার সব কিছুকে পূর্ণ হওয়ার জায়গায়, পূর্ণ হওয়ার জায়গায় অপূর্ণ হয়ে যেতে নিজেরাই দেখছি এবং প্রশ্রয় দিচ্ছি। আবার আমি যে জনগণের কাছ থেকে তাদের সব কিছুকে লুট করে নিয়ে চলে যাচ্ছি, আবার তাদেরই বলছি যে না, তোমায় গাইতে হবে, যে বলো যে পূর্ণ আছে, যা খালি হয়ে যাচ্ছে না। আমি অরাজনৈতিকভাবেও বলছি, যদি এটাকে ভাবতে পারেন, ওখানে যারা যারাই রয়েছেন বিভিন্ন পেশার মানুষ, এই ইলেকশনের মোডেতে আবার আমায় জিততে হবে একটা আলোচনা করে, তো এই বিষয়টার মধ্যে না গিয়ে যদি এইটুকু ভাবা যায় যে আমি অবশ্যই বাংলার যে রাজ্য সঙ্গীত রয়েছে তাকে সম্মান করতে চাই, কিন্তু সবার আগে যে সরকার এই ফতোয়া জারি করেছে সেই সরকারকে এই গানটির প্রত্যেকটা লাইনের মানেকে সম্মান করে এই লুট বা তরাজ যেগুলো হচ্ছে, যেগুলোকে দেখেও তারা চোখ বন্ধ করে নিচ্ছেন, আমার মনে হয় সেখান থেকে অবিলম্বে সরে এসে তারপরেই ফতোয়াটা জারি করলে বা নির্দেশিকা দিলে ভালো। একটা বিষয় আমরা কনক্লুশনে আসতে পারি। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করছি, সরকারি নির্দেশিকা মানে ফতোয়া? হ্যাঁ হ্যাঁ, সরকারি নির্দেশিকা, এটা গভর্নমেন্ট অর্ডার, জিও, তো মানে আমি ফতোয়া। এবার একটা আপনি একটা কথা বলি, মানে যখন বিজেপি সরকার করে সেটা ফতোয়া তো? কথা বলি ফতোয়াই তো সব। আমি বলছি দেখুন, সেটা হচ্ছে আপনার কোনটাকে আপনি ধরলেন, আগের কথাগুলোকে ছাড়লেন না ফতোয়াটাকে ধরলেন, একটু উত্তর দিন। আমি ফতোয়াটাকেই আপাতত ধরলাম। একদম আপনি এটাই করেন, এটা সবাই জানে। আপনি যখন উত্তরটা দিতে পারেন না, আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর আপনিও কাউন্টার করতে পারবেন না অনির্বাণ বাবু। হ্যাঁ, পারবো তো। না, একদমই পারবেন না, আপনি একদমই পারেন না। আমি রাজ্যের মানুষের অধিকার চুরি করব, মাটি চুরি করব, সেই রাজ্যের মানুষকে বলবো এই গাড়ি গাইতে হবে। এই কথাকে মঞ্চকে প্লিজ ব্যক্তিগত আক্রমণের জায়গা বানাবেন না। এখানে এটা স্বীকার করুন, ব্যক্তিগত আক্রমণের জায়গা বানাবেন না। আমরা বাংলার রাজ্যের রাজ্য সঙ্গীত নিয়ে আলোচনা করছিলাম এবং সেখান থেকে কনক্লুশনে আসি, রাজ্য সঙ্গীতকে সবাই সাদরে অভ্যর্থনা জানিয়েছেন। রাজ্য সঙ্গীত হিসেবে রবীন্দ্রনাথের গানকেও কেউ উপস্থিত থেকে কেউ না থেকে অভ্যর্থনা জানিয়েছেন, কিন্তু বিতর্ক যেগুলো ছিল সেই বিতর্কগুলো নিয়ে অনেক কিছু কথা হলো, আশা করি আগামী দিনেও হবে এভাবেই, ব্যক্তিগত আক্রমণের জায়গায় না থেকে। অনুপম, সময় একদম শেষ। প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের কথা হোক বিশেষ এপিসোড এখানেই শেষ করছি। আরও অন্য এপিসোড নিয়ে দেখা হবে। সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। কথা হোক চোখে চোখ রেখে।